যে কোনো কম্পিটিটিভ এক্সামে জিকে জিএস একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফাইনাল সিলেকশন পর্যন্ত সেই ছেলেমেয়েরাই পৌঁছায় যারা জিকে জিএসের ওপরও সমানভাবে গুরুত্ব দিয়ে পড়াশোনা করে। আর এই সেকশানে 80% কোশ্চেন অ্যাটেম্প করতে সাহায্য করে লুসেন্টের ডেসক্রিপটিভ বুক। কিন্তু সমস্যা হলো এই বইটি প্রকাশিত হয় শুধুমাত্র ইংলিশ ও হিন্দি ভার্সানে, তাই সকল অ্যাসপিরেন্টসরা এই বইটি ঠিকভাবে পড়ে উঠতে পারে না এবং কিছুদিনের মধ্যেই ইন্টারেস্ট হারিয়ে ফেলে। কিন্তু সেই সমস্যার সমাধান করতে আমি হাজির হয়েছি আপনাদের সামনে সম্পূর্ণ এক নতুন ধরনের স্টাডি প্ল্যান নিয়ে। আমি লুসেন্ট বইয়ের প্রতিটা লাইন বাংলায় ট্রান্সলেট করে বলবো এবং তার সাথে ইম্পর্টেন্ট সেকশনগুলো দাগ দেওয়া করাবো, যাতে আপনাদের কনসেপশন আরও বেশি ক্লিয়ার হয়। এবং তার সাথে ডেইলি নোটস ও পিডিএফ পাঠাবো, যাতে করে আপনারা পরবর্তীকালে ভিডিওটা না দেখেই খুব তাড়াতাড়ি রিভাইজ করতে পারেন। এই মহান উদ্যোগটি সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদেরকেও কিছুটা সহযোগিতা করতে হবে। প্রথমত ভিডিওগুলো নিয়মিত দেখতে হবে এবং সেই অনুযায়ী রিভাইজও করতে হবে, এবং দ্বিতীয়ত তার জন্য আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে হবে, যাতে আপনারা এই একটা ভিডিও মিস না করেন। আমরা প্রথম দিনের ক্লাস শুরু করব জিওগ্রাফি দিয়ে। জিওগ্রাফিতে আজকের সেশনে আমরা 5খানা টপিক সম্পর্কে পড়ব। সেগুলো হলো, প্রথমে হাইলাইট কিছু দেখে নেব জিওগ্রাফি সম্পর্কে, জেনারেল ধারণা। তারপর ইন্ডিয়ান কন্ট্রিবিউশন ইন জিওগ্রাফি, অর্থাৎ ইন্ডিয়ানসরা কী কী কন্ট্রিবিউট করেছে জিওগ্রাফির জন্য। তারপর দেখব বিগ ব্যাং থিওরি, এবং 4 নম্বরে থাকবে সোলার সিস্টেম, এবং সবচেয়ে শেষে থাকবে সাম নোটেবল ফ্যাক্টস অ্যাবাউট ভেরিয়াস প্ল্যানেট। বেশ কিছু প্ল্যানেট সম্পর্কে কিছু কিছু নোটেবল ফ্যাক্ট যেগুলো এক্সামে আসে। তাহলে শুরু করা যাক। প্রথমে হাইলাইটসের মধ্যে আছে, হেকাটিয়াস ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ জিওগ্রাফি। হেকাটিয়াস জিওগ্রাফির পিতা বলে পরিচিত। হিজ ফেমাস বুক ইজ জেসপিরিওদস, মিনিং দেয়ারবাই দ্য ডেসক্রিপশন অফ দ্য আর্থ। তাহলে তার বিখ্যাত বুক হচ্ছে জেসপেরিওদস, যার অর্থ হচ্ছে ডেসক্রিপশন অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর বিবরণ। সেকেন্ড পয়েন্ট কী বলছে, দ্য ওয়ার্ড জিওগ্রাফি ওয়াজ ফার্স্ট ইউজড বাই গ্রিক স্কলার এরাটোস্থেনিস 276 to 194 BC। যেহেতু বিসি আছে তাই ডেটটা বেশি থেকে কমছে। তাহলে এই ওয়ার্ড জিওগ্রাফি ওয়ার্ডটা ফার্স্ট ইউজ করছেন গ্রিক স্কলার এরাটোস্থেনিস। দ্য ওয়ার্ড জিওগ্রাফি হ্যাজ বিন ডিরাইভড ফ্রম 2 গ্রিক ওয়ার্ডস। জিওগ্রাফি ওয়ার্ডটা ডিরাইভ করা হয়েছে দুখানা গ্রিক ওয়ার্ড থেকে, যেগুলো হলো জিও অ্যান্ড গ্রাফোস। একটা হচ্ছে জিও, একটা হচ্ছে গ্রাফোস, হুইচ জয়েন্টলি মিনস দ্য ডিসক্রিপশন অফ দ্য আর্থ। যার জয়েন্টলি অর্থাৎ একসাথে অর্থ হচ্ছে আর্থের ডিসক্রিপশন, অর্থাৎ পৃথিবীর বিবরণ। এবার আমি যদি একটু ডিটেলসে ভেঙে দিই, জিও অর্থাৎ পৃথিবী, গ্রাফোস গ্রাফি অর্থাৎ লেখা, সেখান থেকে এসে গ্রাফোস অর্থাৎ বিবরণ, পৃথিবীর বিবরণ বা ভূ বিবরণ, সেটাই হচ্ছে জিওগ্রাফি। দ্য প্রাইমারি লেভেল অ্যারেঞ্জমেন্ট অফ দিস সাবজেক্ট ওয়াজ ডান বাই দ্য গ্রিক্স। তো প্রথম যারা বলা যেতে পারে আদি শিলা, আদি প্রস্তর যারা এস্টাবলিশ করেছে তারা হচ্ছে গ্রিকরা, অর্থাৎ গ্রিকরাই শুরু করেছিল প্রথম দিকে জিওগ্রাফিকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে। এরাটোস্থেনিস ওয়াজ দ্য ফার্স্ট হু ট্রাইড টু ক্যালকুলেট দ্য লেন্থ অফ দ্য ইকুয়েটর অর্থাৎ নিরক্ষরেখা। এরাটোস্থেনিসই হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি ইকুয়েটর অর্থাৎ নিরক্ষরেখার লেন্থ ক্যালকুলেট করার চেষ্টা করেছিলেন, অ্যান্ড টু ক্যালকুলেট দ্য সার্কামফারেন্স অফ দ্য আর্থ, এবং পৃথিবীর পরিধি পরিমাপ করতে চেষ্টা করেছিলেন। হেন্স এই কারণে হি ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ জিওডার্সি। জিওডার্সি হচ্ছে জিওগ্রাফি একটা শাখা, অ্যান্ড অলসো কল্ড ফাদার অফ জিওগ্রাফি। আচ্ছা, তো জিওডার্সি হচ্ছে জিওগ্রাফির একটা শাখা। তো উনি এই শাখায় কন্ট্রিবিউশনের জন্য ওনাকে বলা হয় ফাদার অফ জিওডার্সি, এবং আরও বলা হয় ফাদার অফ জিওগ্রাফি। তো আগে একবার আমরা ফাদার অফ জিওগ্রাফি দেখলাম এবং পরে আর একবার ফাদার অফ জিওগ্রাফি দেখলাম। তো পরীক্ষায় আসলে দুটো অপশান একসাথে দেবে না কখনোই, দিলে যে কোনো একটা অপশান দেবে এবং সেই অনুযায়ী উত্তর হবে। হি রোট এ জিওগ্রাফিক্যাল ট্রিটিজ, জিওগ্রাফিকা ট্রিটিজ অর্থাৎ বুক বলা যেতে পারে। তিনি একটা জিওগ্রাফিক্যাল বুক লিখেছেন যার নাম জিওগ্রাফিয়া বা জিওগ্রাফিকা। Hipparchus was the first person who divided the circle into 360 degree on the basis of Assyrian mathematics.
তো অ্যাসিরিয়ান ম্যাথমেটিক্সের ওপর বেস করে হিপারকাস হলেন প্রথম ব্যক্তি যিনি পৃথিবীকে 360 ডিগ্রিতে ভাগ করেছেন। হি ইনভেন্টেড অ্যাস্ট্রোল্যাব টু ডিটারমাইন দ্য লঙ্গিটিউড অ্যান্ড ল্যাটিটিউড। তিনি একটা নতুন ধরনের পদ্ধতি বা যন্ত্র আবিষ্কার করলেন যার নাম হচ্ছে অ্যাস্ট্রোল্যাব, যার সাহায্যে ডিটারমাইন করা যায় লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড, অর্থাৎ অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। টলেমি ওয়াজ দ্য মোস্ট ফেমাস রোমান স্কলার অফ কার্টোগ্রাফি অ্যান্ড জেনারেল জিওগ্রাফি। তো টলেমি হচ্ছেন একজন ফেমাস বা মোস্ট ফেমাস, সবচেয়ে ফেমাস রোমান স্কলার, যিনি কার্টোগ্রাফিতে এবং জেনারেল জিওগ্রাফিতে যার অবদান আছে। কার্টোগ্রাফি হচ্ছে মানচিত্র অঙ্কন বিদ্যা বলা যেতে পারে। ইট ওয়াজ টলেমিস আর্টিকেল হুইচ ইন্সপায়ার্ড দ্য জিওগ্রাফার্স অ্যান্ড রিসার্চার্স অফ দ্য গ্রেট এজেস টু ডিসকভার দ্য টেরা ইনকগনিটা অর নোন অর আননোন ল্যান্ডস। তো এটা হচ্ছে টলেমিরই আর্টিকেল যেটা বাকিদেরকে ইন্সপায়ার করেছে বিভিন্ন আননোন ল্যান্ডকে ডিসকভার করতে। রোমান জিওগ্রাফার স্ট্র্যাবো কনসিডার দ্য আর্থ টু বি অবলং। তো রোমান জিওগ্রাফার স্ট্র্যাবো বলে একজন ব্যক্তি ছিলেন, যিনি বলেছিলেন যে পৃথিবী আয়তকার। হিস্টোরিয়া ন্যাচুরালিয়া ইজ দ্য ফেমাস বুক অফ প্লিনির একটা বিখ্যাত বুক হচ্ছে হিস্টোরিয়া ন্যাচুরালিয়া। থ্যালেস ওয়াজ দ্য ফার্স্ট স্কলার হু ট্রাইড টু মেজার দ্য আর্থ। তো থেলস হচ্ছেন প্রথম স্কলার যিনি আর্থকে মেজার করার চেষ্টা করেছিলেন। অ্যানাক্সিমান্ডার ওয়াজ দ্য ফার্স্ট টু ড্র ম্যাপস। অ্যানাক্সিমান্ডার হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি ম্যাপ ড্র করেছিলেন। হি ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফার্স্ট কার্টোগ্রাফার। তিনি ফার্স্ট কার্টোগ্রাফার হিসেবে পরিচিত। যেহেতু বলেছিলাম কার্টোগ্রাফি হচ্ছে মানচিত্র অঙ্কন বিদ্যা, এবং তিনি প্রথম ম্যাপ অঙ্কন করার চেষ্টা করেছিলেন অ্যানাক্সিমান্ডার। তো তিনিই হচ্ছেন ফাদার অফ কার্টোগ্রাফার। থ্যালেস অ্যান্ড অ্যানাক্সিমান্ডার আর কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার্স অফ ম্যাথামেটিক্যাল জিওগ্রাফি। তো জিওগ্রাফির আর একটা সেকশন হচ্ছে ম্যাথামেটিক্যাল জিওগ্রাফি। থ্যালেস এবং অ্যানাক্সিমান্ডারকে একসাথে বলা হয় ফাদার্স অফ ম্যাথামেটিক্যাল জিওগ্রাফির জনক। অ্যাকর্ডিং টু দ্য ফাদার অফ হিস্ট্রি হেরোডোটাস, all history must be treated geographically and all geography must be treated historically. তো ফাদার অফ হিস্ট্রি অর্থাৎ ইতিহাসের জনক হেরোডোটাস বলেছেন যে প্রত্যেক হিস্ট্রিকে বা সকল হিস্ট্রিকে জিওগ্রাফিক্যালি ট্রিট করা উচিত এবং প্রত্যেক জিওগ্রাফিকে হিস্টোরিক্যালি ট্রিট করা উচিত। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে অ্যাকচুয়ালি হিস্ট্রি জিওগ্রাফি বলে আলাদা করে কিছু হয় না, দুটোই হচ্ছে বিশ্বকে জানতে বা আমাদের আশপাশকে জানতে সাহায্য করার দুটো মাধ্যম বলা যেতে পারে। তো আমরা যেটা আস্তে আস্তে যে কনসেপশানটা চলে আসছে যে আলাদা করে সায়েন্স আর্টস বলে কিছু হয় না বা আলাদা করে সাবজেক্ট বলে কিছু হয় না, সব কিছুই ইন্টার রিলেটেড, সেই কনসেপশানটাই তিনি দিচ্ছেন এই একটা উদ্ধৃতির মধ্যে দিয়ে। হি ওয়াজ দ্য ফার্স্ট স্কলার হু ট্রাই টু ড্র মেরিডিয়ান অন দ্য ম্যাপ। তিনি হচ্ছেন প্রথম স্কলার যিনি প্রথম মেরিডিয়ান আঁকলেন ম্যাপে, অর্থাৎ মূল মধ্যরেখা আঁকলেন ম্যাপে। এর আগে নিরক্ষরেখার কথা আমরা বললাম, ইকুয়েটর, এবার হচ্ছে মেরিডিয়ান। The period from 300 AD to 1200 AD is considered as the Dark Age. তো 300 AD থেকে 1200 AD পর্যন্ত যে সময়কালটা সেটাকে ডার্ক এজ হিসেবে কনসিডার করা হয়। কারণ কি? ইন দ্য খ্রিশ্চান সেঞ্চুরিতে ডার্ক এজ হিসেবে কনসিডার করা হয় কারণ ডিউরিং দিস পিরিয়ড দেয়ার ওয়ার নো ইম্পর্টেন্ট রেভলিউশনারি থটস অ্যান্ড ডিসকভারিজ। কারণ এই সময়ে, এই পিরিয়ডের মধ্যে পৃথিবী জুড়ে কোনো রকমভাবে রেভলিউশনারি থট, ভাবনা বা ডিসকভারি হয়নি। তো এই ছিল কিছু হাইলাইটস যেগুলো আমি আলোচনা করলাম।
এবার দেখব ইন্ডিয়ানস কন্ট্রিবিউশন ইন জিওগ্রাফি। ভারতীয়রা কী কী কন্ট্রিবিউশন করেছেন জিওগ্রাফিতে এবং কী কী করে চলেছেন, যদিও কী করে চলেছেন সেটা কতটা পাবো জানি না। In the Rig Veda, the oldest text in the world, there is a description of stars. তাহলে ঋগ বেদাতে স্টারের ডিসক্রিপশন আছে, মানে তখনকার দিনেও এইসব নিয়ে চর্চা হতো। অলদো দ্য ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি স্টার্টেড অ্যারাউন্ড 600 BC, যদিও 600 BC থেকে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি স্টার্ট হয়েছে। দ্য এজ অফ বুদ্ধার সময় থেকে। ঋগ্বেদা অলসো ডিসক্রাইবস দ্য 5 সিজন ইন ইন্ডিয়া। ঋগ্বেদাও ইন্ডিয়াতে 5টা সিজনের প্রেজেন্স মেনশন করেছে। দ্য ফেমাস ইন্ডিয়ান জিওগ্রাফার আর্যভট্ট, born in 476 AD, told that the earth is a spherical body and calculated its circumference as 24,835 miles, which is very close to the present calculation of 24,901 miles. তো প্রথম আমাদের ফেমাস ইন্ডিয়ান জিওগ্রাফার আর্যভট্ট, যার অবদান শুধু জিওগ্রাফিতে নয়, অঙ্কতেও আছে, ম্যাথেও আছে। তিনি বলেছিলেন প্রথম যে আর্থের স্পেরিক্যাল বডি ক্যালকুলেশন করেছিলেন বা সার্কামফারেন্স ক্যালকুলেশন করেছিলেন এবং বলেছিলেন 24,835 মাইল, যেটা খুব কাছাকাছিও হয়েছিল মডার্ন ক্যালকুলেশন বা মডার্ন অ্যাকুরেট ক্যালকুলেশনের বেসিসে দেখতে গেলে 24,901 মাইল। আর্যভট্টিয়াম is his famous book. তো আর্যভট্টিয়াম তার ফেমাস বই। দ্য হিন্দি টার্ম ফর জিওগ্রাফি ভূগোল was used for the first time in this book সূর্যা সিদ্ধান্ত। তো সূর্য সিদ্ধান্ত বলে একটা বই আছে, তারই বই, সেখানে প্রথম ভূগোল টার্মটা ইউজ করা হলো, যেখান থেকে সংস্কৃত ভূগোলটা হিন্দি ভূগোল শব্দটাও এসছে এবং বাংলাতেও আমরা ভূগোল বলি। এবার বরাহ মিহির 505 to 587 AD was the most famous geographer of India after Aryabhatta. আর্যভট্টার পর দেখতে গেলে সবচেয়ে ফেমাস জিওগ্রাফার। হি গেভ ইনফরমেশন অ্যাবাউট সোলার অ্যান্ড লুনার এক্লিপস। তিনি সোলার এবং লুনার এক্লিপস অর্থাৎ সূর্য এবং চন্দ্রগ্রহণ সম্পর্কে ইনফরমেশন দিয়েছেন প্রথম। হি হ্যাজ ডিসকাসড অ্যাবাউট 5 কনসেপ্টস অফ ভাসিষ্ঠ, পাইতামাহ, পোলাস, সৌর and Romac in his astrological treatise পঞ্চসিদ্ধান্তিকা। তো পঞ্চসিদ্ধান্তিকা বলে তার একটা অ্যাস্ট্রোলজিক্যাল বুক আছে, যেখানে তিনি এই 5জন বিখ্যাত ব্যক্তির মত নিয়ে ডিসকাস করেছেন, কনসেপ্টগুলো ডিসকাস করেছেন। এবার চলে আসি ব্রহ্মগুপ্তা 598 to 665 AD wrote ব্রহ্মসিদ্ধান্তা অ্যান্ড খান্দ কাব্যিয়া, মানে ব্রহ্ম সিদ্ধান্ত এবং খণ্ডকাব্য। দিস টু ট্রিটিজ ওয়ার ট্রান্সলেটেড ইন্টু অ্যারাবিক ডিউরিং দ্য রেইন অফ ক্যালিফ হারুন আল রাশিদ ইন বাগদাদ। তো বাগদাদের যে ক্যালিফ বা খালিফা ছিল হারুন আল রাশিদ, তার সময়কালে এই বইগুলো ট্রান্সলেট করা হয়েছে আরবিকে। ভাস্করাচার্য 1114 to 1185 AD wrote সিদ্ধান্ত শিরোমণি and Karanakutuhal or calculation of astronomical wonders. According to him, তার মত অনুসারে the earth is spherical and attracts everything by its force of gravitation. তো তার মত অনুসারে আর্থ স্পেরিক্যাল এবং আর্থ সব কিছুকে অ্যাট্রাক্ট করে, নিজের কাছে টেনে আনে তার গ্র্যাভিটেশনের জন্য। লীলাবতী অ্যান্ড বীজগণিত আর দ্য ফেমাস বুকস অফ ম্যাথমেটিক্স। তার দুটো বিখ্যাত বই ম্যাথমেটিক্সের জন্য, লীলাবতী এবং বীজগণিত। ইন্ডিয়া হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ জাম্বু দ্বীপ ইন পুরাণাস। ইন্ডিয়াকে পুরাণে জম্বুদ্বীপ বলে বা জাম্বুদ্বীপ বলে ডিসক্রাইব করা হয়েছে। দ্য ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া হ্যাড বিন কল্ড মাহেন্দ্রা মালাই ইন দ্য অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। ইস্টার্ন কোস্ট, ইন্ডিয়ার ইস্টার্ন কোস্ট বা পূর্ব ঘাটকে বলা হতো
মহেন্দ্রমালাই। The early Indian geographers held that the prime meridian passes through উজ্জয়ন। তো আর্লি ইন্ডিয়ান জিওগ্রাফাররা বলেছিলেন যে প্রাইম মেরিডিয়ান গেছে উজ্জয়নের কাছ দিয়ে। টু আন্ডারস্ট্যান্ড কসমোলজি, ব্রিটিশ সায়েন্টিস্ট হিগস propagated the concept of God particle in 1964, which was based on boson theory of Satyendranath Bose of India. তো প্রথম মেনশন করলেন, কনসেপ্ট আনলেন হিগস গড পার্টিকেল। এটা দাগ দেওয়ার মতো কোশ্চেন, যেখান থেকে কোশ্চেন আসতে পারে যে গড পার্টিকেলের কথা প্রথম বলেছিলেন হিগস ইন 1964, যেটা সত্যেন্দ্রনাথ বোসের বসন থিওরির সাথে রিলেটেড বা বসন থিওরির ওপর বেস করে তৈরি। অ্যান এডুকেশনাল ইনস্টিটিউট বাইতুল হিকমা was established under the patronage of Caliph Harun al-Rashid of Baghdad. বাগদাদের খালিফা হারুন আল রশিদের প্যাট্রোনেজে বা পৃষ্ঠপোষকতায় একটা এডুকেশনাল ইনস্টিটিউট খোলা হয়েছিল, যার নাম হচ্ছিল বেইতুল হিকমা। আরব জিওগ্রাফার আল খাওয়ারিজমি wrote a book named সিন্ধ হিন্দ। সিন্ধ হিন্দ বলে একটা বই লিখেছেন আল খাওয়ারিজমি, যিনি আরাবিয়ান জিওগ্রাফার। ক্যালিফ আল মামুন 1813 AD got Ptolemy's treatise translated into Arabic with the title Almagest. টলেমির যে ট্রিটিটা সেটা আরবিকে ট্রান্সলেট করার পর তার টাইটেল দিয়েছিলেন আলমাগেস্ট, আর যিনি করেছিলেন তিনি ছিলেন ক্যালিফ আল মামুন। নেক্সট, কিতাব আল আসকাল was the first climatic atlas prepared by আল বালাকশি। তো প্রথমে বলি অ্যাটলাস কি জিনিস। অ্যাটলাস হচ্ছে ম্যাপের বুক। তাহলে প্রথম ক্লাইম্যাটিক অ্যাটলাস অর্থাৎ আবহাওয়া রিলেটেড ম্যাপের বই তৈরি করেছিলেন, যার নাম ছিল কিতাব আল আসকাল, যেটা তৈরি করেছিলেন আল বালাকশি। অল বিরুনি বা অল বারুনি wrote his famous book কিতাব আল হিন্দ জিওগ্রাফি অফ ইন্ডিয়া ইন 1030 AD। তো তিনি তার ফেমাস বুক লিখেছেন কিতাব আল হিন্দ, যার মানে হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। ইন দ্য আরব ওয়ার্ল্ড দ্য 11th century is termed as the period of আলবিরুনি। তাহলে 11th century পুরোটাকেই টার্ম করা হলো পিরিয়ড অফ আলবিরুনি, এতটাই ফেমাস ছিল আলবিরুনি। The famous book of Al-Biruni, Al-Kanam al-Mashudi, was written in the same style of Ptolemy's Almagest. তো টলেমির আলমাগেস্ট যে স্টাইলে লেখা হয়েছিল, আল-বিরুনিরও ফেমাস বুক আল কানাম আল মাসুদি সেই স্টাইলে লেখা। Arabs were the first to present a seasonal account of monsoon. তাহলে সিজনাল অ্যাকাউন্টটা প্রেজেন্ট করেছিল প্রথম, বা সিজনাল যে চেঞ্জেসটা সেই রিলেটেড তথ্যটা প্রথম প্রেজেন্ট করেছিল আরাবিয়ানরাই। মার্কো পোলো ওয়াজ এ গ্রেট ট্রেড ট্রাভেলার অফ দ্য 13th century who travelled for the first time from Mediterranean to the Pacific Ocean. মার্কো পোলো হলেন প্রথম গ্রেট ট্রেড ট্রাভেলার, বাণিজ্যিক ট্রাভেলার বলা যেতে পারে, ভ্রমণকারী অফ 13th century who travelled for the first time, প্রথমবারের জন্য ট্রাভেল করেছিলেন মেডিটেরেনিয়ান সি থেকে অর্থাৎ ভূমধ্যসাগর থেকে প্যাসিফিক ওশান অর্থাৎ প্রশান্ত মহাসাগরে। In 1497, a famous Portuguese traveller sailor Vasco da Gama reached the Calicut port in India via Cape of Good Hope in African continent. In this way, discovered a new sea route to India. তো প্রথমে বলা হলো যে এখানে প্রথমে যিনি ছিলেন অর্থাৎ মার্কো পোলো, তিনি গেছিলেন মেডিটেরেনিয়ান সি হয়ে, কিন্তু ভাস্কো দা গামা গেলেন কেপ অফ গুড হোপের মধ্যে দিয়ে কালিকাট বন্দরে পৌঁছলেন ইন্ডিয়ার। এটা মনে রাখতে হবে, কেপ অফ গুড হোপ হচ্ছে সাউথ আফ্রিকার একদম বা টোটাল আফ্রিকা মহাদেশের একদম সাউদার্ন পয়েন্ট বলা যেতে পারে, দক্ষিণতম বিন্দু। তো তিনি সেখান দিয়ে গেলেন অর্থাৎ আটলান্টিক ওশান হয়ে ইন্ডিয়ান ওশানে প্রবেশ করলেন।
এবং তিনি প্রথম একটা নতুন রুট আবিষ্কার করলেন ইন্ডিয়ায় আসার, এটা মনে রাখতে হবে ভাস্কো দা গামার কন্ট্রিবিউশনটা। ক্রিস্টোফার কলাম্বাস, এ রেসিডেন্ট অফ জেনিভা, ডিসকভার্ড আমেরিকা, হুইচ ওয়াজ অ্যাট দ্য টাইম গিভেন দ্য নেম অফ নিউ ওয়ার্ল্ড। তো তিনি আবিষ্কার করলেন, অর্থাৎ ক্রিস্টোফার কলাম্বাস আবিষ্কার করলেন আমেরিকা, এবং সেখানে নাম দিলেন নিউ ওয়ার্ল্ড হিসেবে। দ্য নিউ ওয়ার্ল্ড ওয়াজ নেমড অ্যাজ আমেরিকা আফটার দ্য নেম অফ পর্তুগিজ ট্রাভেলার আমেরিগো ভেসপুচি। তো এই নিউ ওয়ার্ল্ড তো তিনি টার্ম করেছিলেন ক্রিস্টোফার কলম্বাস, কিন্তু সেটা আমেরিকা নাম হলো আমেরিগো ভেসপুচি নামে একজন ট্রাভেলার, তার নাম অনুসারে। দ্য পর্তুগিজ ট্রাভেলার ম্যাগেলান went around the whole world in 1520 AD। 1520-তে পর্তুগিজ ট্রাভেলার ম্যাগেলান হোল ওয়ার্ল্ডকে ট্রাভেল করেছিলেন। দ্য ট্রাভেলার সেলার অফ হোল্যান্ড তাসমান ডিসকভার তাসমানিয়া অ্যান্ড ট্রাভেলড নিউজিল্যান্ড। তো একজন হল্যান্ডের ট্রাভেলার সেলার ছিলেন যার নাম তাসমান, তিনি আবিষ্কার করলেন একটা নিউ বলা যেতে পারে দেশ আর আইল্যান্ড, তার নাম নিজের নাম অনুসারে দিলেন তাসমানিয়া, যেটা ওশিয়ানিয়া কন্টিনেন্টের মধ্যে পড়ে, এবং সেখান থেকে নিউজিল্যান্ডে গেলেন। দ্য ইংলিশ সেলার ক্যাপ্টেন জেমস কুক traveled around the Antarctica between 1772 and 1775, while Roald Amundsen discovered the South Pole in 1911. He also discovered the Hawaiian Islands. তো প্রথমে বলছি যে ক্যাপ্টেন জেমস কুক বলে একজন ট্রাভেলার ছিলেন, তিনি অ্যান্টার্কটিকায় গেছিলেন এবং অ্যান্টার্কটিকার সাউথ পোল প্রথম ডিসকভার করলেন আমুন্ডসেন 1911-এ। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। হি অলসো ডিসকভার দ্য হাওয়াইয়ান আইল্যান্ড। হাওয়াইয়ান আইল্যান্ড বা হাওয়াই আইল্যান্ডও তিনি আবিষ্কার করেছেন। আমুন্ডসেনের এই ফ্যাক্টটা মনে রাখতে হবে, 1911-এ তিনি সাউথ পোল আবিষ্কার করেছেন। এবং যদি বলা হয় সাউথ পোলে যাওয়া বা আন্টার্কটিকায় যাওয়া প্রথম ব্যক্তি জেমস কুক। দ্য ফেমাস ডিসকভারিজ ইনভেনশনস অফ দ্য রেনেসা পিরিয়ড আর। কী কী ফেমাস ডিসকভারি হয়েছে রেনেসা পিরিয়ডে? প্রিন্টিং প্রেস আর প্রিন্টিং, ডেট তোমরা দেখতেই পাচ্ছ, আমি আর বলছি না। দ্য সোলার সিস্টেম আবিষ্কার করেছিলেন কোপার্নিকাস। টেলিস্কোপ গ্যালিলিও। ওয়ার্কস অফ অ্যাস্ট্রোনমি কেপলার। স্ফেরয়েড শেপ অফ দ্য আর্থ, অর্থাৎ আর্থ যে গোল, স্ফেরিক্যাল শেপড, অভিগত গোলক, এটা আবিষ্কার করেছিলেন নিউটন। ভেরেনিয়াস laid the foundation of the dichotomy of systematic geography and regional geography for the first time। তাহলে প্রথম সিস্টেম্যাটিক জিওগ্রাফি আর রিজিওনাল জিওগ্রাফি এইভাবে যে ভাগটা সেটা শুরু করলেন, বা এইভাবে দুটো আলাদা জনরা স্টার্ট করলেন ভেরেনিয়াস। দ্য জার্মান জিওগ্রাফার আলেকজান্ডার ভন হামবোল্ট wrote his famous book কসমস। এর নাম অনুসারে হামবোল্ট স্রোত আছে না একটা, এর নাম অনুসারে দেওয়া হয়েছে। আলেকজান্ডার ভন হামবোল্ট তার ফেমাস বই লিখলেন কসমস। হি হ্যাড প্লেড আ গ্রেট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ কসমোলজি। কসমোলজির ডেভেলপমেন্টের জন্য তিনি একটা গ্রেট রোল প্লে করেছিলেন। কসমোলজি মিন্স ইউনিভার্স, স্টাডি অফ ইউনিভার্স। হামবোল্ট ওয়াজ দ্য ফার্স্ট পার্সন হু গেভ অ্যান আইডিয়া টু কনস্ট্রাক্ট আ ক্যানাল অ্যাক্রস দ্য পানামা ইস্থমাস। তো হামবোল্টই প্রথম পার্সন যিনি এই আইডিয়াটা দিয়েছিলেন যে পানামা ইস্থমাসের মধ্যে দিয়ে, অর্থাৎ পানামা যোজকের মধ্যে দিয়ে একটা খাল তৈরি করতে, যাতে খুব সহজেই প্যাসিফিক ওশান আর আটলান্টিক ওশানের মাঝখান দিয়ে কানেকশন তৈরি করা যায়। তাহলে এখান থেকে একটা কোশ্চেন বলা যেতে পারে যে এটা প্রথম প্রপোজালটা দিয়েছিলেন হামবোল্ট, আলেকজান্ডার ভন হামবোল্ট। এবং এটা বলা যেতে পারে নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকার মধ্যেখানে জয়েন্টের কাজ করে পানামা চ্যানেল বা পানামা ইস্থমাস, এবং একইভাবে সেটা প্যাসিফিক ওশান এবং আটলান্টিক ওশানের মধ্যে কানেকশনেরও কাজ করে, বা বলা যেতে পারে নর্থ আমেরিকা সাউথ আমেরিকাকে আলাদা করে, এরভাবেও বলা যেতে পারে। হামবোল্ট কয়েন্ড দ্য টার্ম ক্লাইমেটোলজি অ্যান্ড পার্মাফ্রস্ট ইন জিওগ্রাফি। ক্লাইমেটোলজি তো জানাই যাচ্ছে যে
ক্লাইমেট রিলেটেড স্টাডি, আর পার্মাফ্রস্ট হচ্ছে একটা 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 পার্মানেন্টলি ফ্রোজেন সয়েলকে বলা হয় পার্মাফ্রস্ট। হি ওয়াজ দ্য ফার্স্ট টু ডেপিক্ট দ্য আইসোথার্ম অন দ্য ম্যাপ। তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি আইসোথার্ম কনসেপ্টটা আনেন, অর্থাৎ ইকুয়াল টেম্পারেচার যুক্ত অঞ্চলগুলোকে যখন একটা লাইন দিয়ে অ্যাড করা হয় সেটাকে আইসোথার্ম লাইন বলা হয়। তো এই কনসেপ্টটা তিনিই আনেন ম্যাপে। ডিউ টু সাচ আ গ্রেট কন্ট্রিবিউশন হাম্বোল্ট ইজ কল্ড দ্য ফাদার অফ ক্লাইমেটোলজি। তো হাম্বোল্টকে বলা হয়, আলেকজান্ডার ভন হাম্বোল্টকে বলা হয় ফাদার অফ ক্লাইমেটোলজি, দ্য ফাদার অফ মডার্ন জিওগ্রাফি। তো মডার্ন জিওগ্রাফিরও ফাদার হচ্ছেন আলেকজান্ডার ভন হাম্বোল্ট, ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্য ফাদার অফ ভেজিটেশন জিওগ্রাফিরও ফাদার। As an independent subject for study, geography got recognition in 19th century AD. তো 19th century থেকে একটা আলাদা একটা স্রোত, আলাদা একটা স্টিম তৈরি হয়ে গেল জিওগ্রাফি, এবং স্বাধীন। In early 20th century, geography evolved as a study of the মিউচুয়াল রিলেশন বিটুইন হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট। 20th century একটা নতুন কনসেপ্ট এলো যে জিওগ্রাফি শুধু প্রকৃতিকে স্টাডি করা বা পৃথিবীকে স্টাডি করা না, জিওগ্রাফি হচ্ছে হিউম্যান আর নেচারের মধ্যে যে রিলেশন সেটাকেও স্টাডি করা। দেয়ার আর টু থিওরিজ অফ ইট, এর দুখানা থিওরিও আছে। দ্য জার্মান জিওগ্রাফার রাৎজেল is considered as the father of political geography and human geography. তো আপনারা জানেনই যে জিওগ্রাফি পরবর্তীকালে বিভিন্ন ভাগে সাবজেক্টে ভাগ হয়ে গেছে, জিও অ্যাস্ট্রোলজি, জিওমেট্রোলজি, জিও অ্যানথ্রোপোলজি ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে ভাগ হয়েছে। সেরকম রাৎজেলকে বলা হয় ফাদার অফ পলিটিক্যাল জিওগ্রাফি অর্থাৎ রাজনৈতিক ভূগোল, এবং হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবিক ভূগোল। হিজ ফেমাস বুক ইজ অ্যানথ্রোপোলজিওগ্রাফি। তার ফেমাস বুক হচ্ছে অ্যানথ্রোপোলজিওগ্রাফি, অর্থাৎ এটা এসছে অ্যানথ্রোপোলজি থেকে এবং জিওগ্রাফি থেকে। ইন দিস বুক হিজ থটস আর আইডেন্টিক্যাল উইথ দ্য ডারউইনিয়ান থিওরি অফ ইভলিউশন। তো ডারউইন তার ইভলিউশনের জন্য যে থিওরি দিয়েছেন, যে যোগ্যতমের উদ্বর্তন অর্থাৎ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, তো সেই থিওরির সাথে কিছুটা রিলেটেড। রাৎজেল ইজ অলসো দ্য ফাদার অফ লিভেনশ্রিয়াম concept. Livenstrium is a exact geographical region where different species evolve. তো তিনি একটা নতুন কনসেপ্ট দিলেন যেখানে বলছেন যে একটা জিওগ্রাফিক্যাল রিজিয়ন, যে কনসেপ্ট অনুযায়ী একটা জিওগ্রাফিক্যাল রিজিয়ন যেখানে ডিফারেন্ট স্পিসিসরা ইভলভ করে, নিজেদেরকে আপডেট করে। ইন হিজ পলিটিক্যাল জিওগ্রাফি হি কম্পেয়ার দ্য স্টেট উইথ অর্গানিজম। তিনি স্টেটকে অর্গানিজমের সাথে কম্পেয়ার করলেন এবং হেল্ড দ্যাট এবং বললেন এবং প্রতিষ্ঠা করলেন দ্যাট এক্সপেনশন অফ বাউন্ডারি ইজ এ নিড টু ফুলফিল দ্য ন্যাচারাল বায়োলজিক্যাল নিড। তাহলে ন্যাচারাল বায়োলজিক্যাল নিডকে ফুলফিল করার জন্য এই এক্সপেনশন অফ বাউন্ডারিটা প্রয়োজন। ফ্রেঞ্চ জিওগ্রাফার, ফরাসি জিওগ্রাফার ভূগোলবিদ ভিদাল দে লা ব্ল্যাচে উচ্চারণটা হবে, তো ভিদাল দে লা ব্ল্যাচে ওয়াজ দ্য ফাউন্ডার অফ পসিবিলিজম অর্থাৎ সম্ভাবনাবাদ, তার জনক হলেন ফ্রেঞ্চ জিওগ্রাফার ভিদাল দে লা ব্ল্যাচে। হি ইজ কনসিডার্ড টু বি দ্য রিয়েল ফাউন্ডার অফ হিউম্যান জিওগ্রাফি। তাকে বলা হয় যে তিনি হিউম্যান জিওগ্রাফির রিয়েল ফাউন্ডার। ব্রিটিশ জিওগ্রাফার ম্যাকিন্ডার gave the famous concept of political geography. Political geography famous concept দিলেন ম্যাকিন্ডার। The heartland theory in his famous book Democratic Ideals and Reality 1919, he told that one who reigns in the Eastern Europe will control the heartland. One who reigns the heartland will be able to determine the circumference of the heartland and will have control over the continent.
and who reigns in continent controls the whole world. তো তিনি একটা থিওরি দিলেন, একটা কনসেপ্ট দিলেন। সেখানে তিনি বললেন যে যে ইস্টার্ন ইউরোপকে কন্ট্রোল করতে পারবে, ইস্টার্ন ইউরোপকে যার রেইনে আছে, যার রাজত্বে আছে, সে হার্টল্যান্ডকে কন্ট্রোল করতে পারবে। আর যে হার্টল্যান্ডকে কন্ট্রোল করতে পারবে সে হার্টল্যান্ডের পরিধি নির্ণয় করতে সমর্থ হবে, এবং যে হার্টল্যান্ডের পরিধি নির্ণয় করতে পারবে সে গোটা কন্টিনেন্টের ওপর তার অধিকার পাবে, তার কন্ট্রোল পাবে, এবং গোটা কন্টিনেন্টের ওপর কন্ট্রোল পাওয়া মানে তখনকার দিনে ছিল পুরো ওয়ার্ল্ডের ওপর কন্ট্রোল পাওয়া। আমেরিকান জিওগ্রাফার কার্ল ওরটুইন সওয়ার ইজ কনসিডার্ড দ্য ফাদার অফ কালচারাল জিওগ্রাফি। এটা একটা জিওগ্রাফির একটা পার্ট, কালচারাল জিওগ্রাফি। তার ফাদার বলা হয় কার্ল ওরটুইন সওয়ারকে। দ্য ব্রিটিশ জিওগ্রাফার হার্বার্টসন has divided the world into 15 natural regions on the basis of the mutual relation between physical features, climates and vegetation. তাহলে ফিজিক্যাল ফিচার্স, ক্লাইমেট আর ভেজিটেশনের ওপর বেস করে 15খানা ন্যাচারাল রিজিয়নে ভাগ করলেন পৃথিবীকে, এবং যিনি করলেন তিনি ব্রিটিশ জিওগ্রাফার হার্বার্টসন। দেয়ারফোর হি ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফার্স্ট পার্সন হু স্টাডিড দ্য ন্যাচারাল জিওগ্রাফি। তার জন্য তাকে বলা হয় যে তিনিই প্রথম ব্যক্তি যিনি ন্যাচারাল জিওগ্রাফি নিয়ে স্টাডি করেছেন। তো ইউনিভার্স শুরু করার আগে একটু থাকবো, এবং প্রথমেই বলি তোমরা এখনও যারা যারা যুক্ত হয়ে আছো এবং ভিডিওটা দেখছো তাদেরকে কংগ্রাচুলেশনস। তোমরা যদি চাও একটু রেস্ট নিয়ে নিতে পারো, অর্থাৎ ভিডিওটা পজ করে কিছু 5 মিনিটের জন্য জল খেয়ে নিতে পারো, কিংবা একটু এক্সারসাইজ করে নিতে পারো নিজেদের মতো, এবং তারপর আবার ভিডিওটা দেখতে পারো। আর আরেকটা কথা বলে রাখি, যদি তোমরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তীকালে আপডেটগুলো পেতে অসুবিধা না হয় এবং নেক্সট ভিডিওগুলো যাতে সবার আগে দেখতে পাও। তো এবার শুরু করছি ইউনিভার্স। The universe is commonly defined as the totality of everything that exists, including all physical matter and energy, the planets, stars, galaxies, and contents of intergalactic space. তো বলছে ইউনিভার্স বলতে বোঝায় যে পুরো টোটালিটিটা, পুরো সামগ্রিকতা, কিসের? অফ এভরিথিং দ্যাট এক্সিস্ট, যা যা এক্সিস্ট করে তাকে সেই জিনিসগুলোকে সব কিছুকে ইনক্লুড করলে সেটা তৈরি হয় ইউনিভার্স, যার মধ্যে পড়ে কিছু ফিজিক্যাল ম্যাটার, এনার্জি থাকে, প্ল্যানেটস থাকে, স্টার্স থাকে, গ্যালাক্সিস থাকে, ইত্যাদি ইত্যাদি। দ্য স্টাডি অফ ইউনিভার্স ইজ নোন অ্যাজ কসমোলজি। তাহলে ইউনিভার্সকে স্টাডিকে বলা হয় কসমোলজি, এবং কসমোস শব্দের অর্থ ইউনিভার্স। এখানে লেখাও আছে কসমোলজিকে ভাঙলে দুটো ওয়ার্ড পাওয়া যায়, কসমোস যার অর্থ ইউনিভার্স, লোগোস যার অর্থ সায়েন্স। দ্য ডায়ামিটার অফ দ্য ইউনিভার্স ইজ 10⁸ লাইট ইয়ার্স। তাহলে ইউনিভার্সের ডায়ামিটার যদি অ্যাপ্রক্সিমেটলি মেজার করা যায় তাহলে সেটা হবে 10⁸ লাইট ইয়ার্স। 1 লাইট ইয়ার বলতে বোঝায় 1 সেকেন্ডে শূন্য মাধ্যমে আলো যতদূর পথ অতিক্রম করতে পারে। আফটার দ্য বার্থ অফ ইউনিভার্স অ্যাটমস কেম ইনটু এক্সিস্টেন্স। তাহলে ইউনিভার্সের জন্মের পর অ্যাটম এক্সিস্টেন্সে এলো, বা অ্যাটমের জন্ম হলো। উইথ দিস অ্যাটমস ডাস্ট অ্যান্ড ক্লাউডস অ্যান্ড গ্যাসেস ফর্মড। এবং এই অ্যাটম দিয়ে ডাস্ট, ধুলোবালি, ক্লাউড, মেঘ এবং গ্যাস তৈরি হলো। এবার গ্যালাক্সি, a galaxy is a vast system of billions of stars which also contains a large number of gas cloud, mainly of hydrogen gas and dust isolated in space from similar system. তো আমরা এতদিন যেটা হচ্ছে ইউনিভার্স আর গ্যালাক্সিকে মোটামুটি একইভাবে জানতাম। তো এটা তোমরা এখন বুঝতে পারলেন, আপনারা এখন বুঝতে পারলেন গ্যালাক্সি আর ইউনিভার্সের মধ্যে কী পার্থক্য রয়েছে। গ্যালাক্সি হচ্ছে ইউনিভার্সেরই একটা ইউনিট, আর গ্যালাক্সি হচ্ছে ভাস্ট সিস্টেম অফ বিলিয়ন্স অফ স্টার্স, যেখানে স্টার্স আছে, যার মধ্যে গ্যাস আছে, গ্যাস ক্লাউড আছে, মেনলি হাইড্রোজেন গ্যাস, ডাস্ট পার্টিকেল আছে, আইসোলেটেড স্পেস আছে কিছু কিছু, ইত্যাদি ইত্যাদি। দেয়ার আর অ্যাবাউট 100 বিলিয়ন্স গ্যালাক্সিস, অর্থাৎ 10⁻11 গ্যালাক্সিস
in the universe, and each galaxy has on an average 100 billion stars. তো এক অর্থে বলা যায় কল্পনা করা যায় না, ধারণার বাইরে এমন। So the total number of stars in the universe is 10 to the power 22 stars. সবই অ্যাজাম্পশন করা। The Milky Way galaxy is the home of the Earth or our solar system. তাহলে মিল্কি ওয়ে গ্যালাক্সি হচ্ছে আমাদের আর্থের বাড়ি অথবা আমাদের সোলার সিস্টেমেরও বাড়ি বলা যেতে পারে। ইট ইজ স্পাইরাল ইন শেপ, এটা দেখতে জালিকাকার বলা যেতে পারে। মিল্কি ওয়ে গ্যালাক্সি, আচ্ছা মিল্কি ওয়ে অর্থাৎ আকাশগঙ্গা ছায়াপথ। মিল্কি ওয়ে গ্যালাক্সি আকাশগঙ্গা ছায়াপথ ওয়াজ ফর্মড 5 বিলিয়ন ইয়ার্স আফটার দ্য বিগ ব্যাং। বিগ ব্যাং ঘটেছিল, বিগ ব্যাং সম্পর্কে আমরা জানবো এরপরেই। তো বিগ ব্যাংয়ের ফলে 5 বিলিয়ন ইয়ার্স আগে মিল্কি ওয়ে গ্যালাক্সি তৈরি হয়। দ্য ফার্স্ট পার্সন টু সি দিস গ্যালাক্সি ইজ গ্যালিলিও গ্যালিলি। গ্যালিলিও গ্যালিলি হলেন প্রথম ব্যক্তি যিনি এই গ্যালাক্সিটা পর্যবেক্ষণ করেন। লেটেস্ট নোন গ্যালাক্সি ইজ ডুয়ার্ফ গ্যালাক্সি। সবচেয়ে লেটেস্ট নোন জানা গেছে যে গ্যালাক্সি সেটা হচ্ছে ডুয়ার্ফ গ্যালাক্সি। অ্যাকর্ডিং টু দ্য মডার্ন থট, ইউনিভার্স ক্যান বি ক্লাসিফাইড আপ টু 2 পার্টস, নেমলি অ্যাটমসফিয়ার অ্যান্ড স্পেস। মডার্ন থট অর্থাৎ আধুনিক চিন্তাভাবনা অনুযায়ী ইউনিভার্সকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে, একটা অ্যাটমসফিয়ার যেখানে হাওয়া আছে, অ্যান্ড স্পেস এবং যেখানে হাওয়া নেই। অরিজিন অফ দ্য ইউনিভার্স ইজ এক্সপ্লেনড বাই বিগ ব্যাং থিওরি। আর কীভাবে ইউনিভার্স তৈরি হয়েছে সেটা বিগ ব্যাং থিওরি এক্সপ্লেন করতে পারে। ফর্মুলেটেড অ্যান্ড প্রপোজড বাই বেলজিয়াম অ্যাস্ট্রোনমার অ্যান্ড কসমোলজিস্ট অ্যাবি জর্জেস ল্যামেটা। অ্যাবি জর্জেস ল্যামেটা বেলজিয়াম অ্যাস্ট্রোনমার, তিনি বিগ ব্যাং থিওরি প্রপোজ করেছিলেন। অ্যান্ড্রোমিডা ইজ আওয়ার নিয়ারেস্ট গ্যালাক্সি। তো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির নিয়ারেস্ট গ্যালাক্সি হচ্ছে অ্যান্ড্রোমিডা। এটাও দাগ দেওয়ার মতো, পরীক্ষা আসার মতো। দ্য বিগ ব্যাং থিওরি, all the matter in the universe was originally a concentrated lump called primeval atom. তো বলা যেতে পারে যত ম্যাটার ছিল ইউনিভার্সে শুরুতে ওগুলো অ্যাকচুয়ালি ছিল একটা কনসেন্ট্রেটেড লাম্প, বলা যেতে পারে কনসেন্ট্রেটেড অবস্থায় ছিল একটা একটা কি বলা যেতে পারে একটা চাই মতো, যেটাকে বলা হতো প্রিমিভাল অ্যাটম, মানে আদি অ্যাটম বলা যেতে পারে। বিগ ব্যাং ওয়াজ অ্যান এক্সপ্লোশন। বিগ ব্যাং হচ্ছে একটা ব্যাং অর্থাৎ এক্সপ্লোশন দ্যাট অকার্ড 13.798 billion years ago, leading to the formation of galaxies of stars and other cosmic bodies. তো এটা কনসেন্ট্রেটেড অবস্থায় ছিল একটা থিংস যেটা ব্যাং করে বাস্ট করলো এবং আমাদের ইউনিভার্স তৈরি হলো, যেখানে গ্যালাক্সি পেলাম আমরা, বিভিন্ন কসমিক বডিজ পেলাম। সিন্স দেন তারপর থেকে অল দ্য গ্যালাক্সিস হ্যাভ বিন ফ্লাইং অ্যাওয়ে ফ্রম অ্যানাদার কজিং এক্সপ্লোশন অফ ইউনিভার্স। এবং তারপর থেকে সেই গ্যালাক্সিগুলো এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে, ওয়ান অ্যানাদারের সাথে একে অপরের থেকে উড়ে বেড়াচ্ছে এবং যার ফলে এক্সপ্যানশন ঘটছে ইউনিভার্সের। বিগ ব্যাং থিওরি যিনি দিয়েছেন তিনি হচ্ছেন জর্জ ল্যামেটা। স্টেডি স্টেট থিওরি থমাস গোল্ড অ্যান্ড হারম্যান বন্ডি। পালসেটিং ইউনিভার্স থিওরি ডক্টর অ্যালেন সান্ডেজ। ইনফ্লেশনারি থিওরি অ্যালান এইচ গাথ। তো এটা আপনাদেরকে মুখস্থ করতে হবে, এখানে কিছু করার নেই। হিগস বসন, এবার হিগস বসন এক্সপেরিমেন্ট পড়বো আমরা। এ হিস্টোরিক্যাল মেগা এক্সপেরিমেন্ট was successfully conducted in 100 feet deep and 27 kilometer long tunnel, যার নাম লার্জ হ্যাড্রন করিডর, in Geneva, Switzerland, by European Centre for Nuclear Research (CERN) on 13th March 2010. কী কারণে? টু আনরিভিল দ্য মিস্টেরিয়াস অফ ইউনিভার্সের যে মিস্ট্রি সেটাকে সবার সামনে আনার জন্য। ইন হুইচ মোর দ্যান 1000 সায়েন্টিস্টস পার্টিসিপেটেড ইন দ্য এক্সপেরিমেন্ট। 1000 জনেরও বেশি সায়েন্টিস্টরা এই এক্সপেরিমেন্টে পার্টিসিপেট করেছিলেন। In this experiment, proton beams having the same velocity of light were collided to produce Higgs boson. Higgs boson বলে একটা ম্যাটার, সেটা প্রডিউস করার জন্য কি করা হয়েছিল? প্রোটন বিম পাস করানো হয়েছিল যার ভেলোসিটি লাইটের
সাথে সমান। দিস মেগা এক্সপেরিমেন্ট উইল unravel the unsolved mysteries related to the origin of the universe। তাহলে এই এক্সপেরিমেন্টটা বিভিন্ন আনসলভড মিস্ট্রি যেগুলো ছিল ইউনিভার্স রিলেটেড সেগুলোকে রিভিল করেছে, প্রকাশ করেছে। which is far known as dark matter, dark energy, extra dimension, Higgs boson and God particle ইত্যাদি ইত্যাদি নামে পরিচিত। God particle-টা ইম্পর্টেন্ট। Basically, through this mega experiment, the scientists tried to repeat the phenomena which occurred prior to 15 billion years ago, known as Big Bang in the field of science। তো বিগ ব্যাংকে অ্যাকচুয়ালি কী হয়েছিল সেটাকেই দুবারা এক্সপেরিমেন্ট করা হলো একটা চেম্বারের ভেতরে। It is now considered as the Higgs boson, which is known as God particle, in which mysteries of universe exist। তাহলে এটা কী নামে পরিচিত হলো বর্তমানে? হিগস বসন হিসেবে, বা বলা যেতে পারে গড পার্টিকেলও বলা যেতে পারে। হুইচ মিস্ট্রি অফ ইউনিভার্স এক্সিস্ট, ইন হুইচ, যেখানে মিস্ট্রি অফ ইউনিভার্স এক্সিস্ট, ইউনিভার্সের যে মিস্ট্রি সেটা এক্সিস্ট করে। বিকজ কারণ ইট ইজ অলসো কনসিডার্ড অ্যাজ দ্য মোস্ট বেসিক ইউনিট, কারণ এটাকে একদম বেসিক ইউনিট হিসেবে ধরা হয়, একদম বেসিক প্রাইমারি একক। As a result of continued effort of 50 years, CERN on 4th July 2012, অর্থাৎ 2 বছর পর, identified the particle which is almost same to Higgs boson। তাহলে সেই পার্টিকেলগুলো আইডেন্টিফাই করতে সমর্থন হলেন যেগুলোকে হিগস বসন বলা হতো। It will help to unveil several aspects of the universe। তো এটা ইউনিভার্সের কিছু কিছু অ্যাসপেক্টকে আনভিল করতে হেল্প করলো। On 14th February 2013, a large hadron collider was closed, but it was been resulted in June 5th, 2015। একটা লার্জ হাড্রন কলিডার ক্লোজ করা হলো 13তে, এবং সেটা 15-এ তার রেজাল্টটা সেটাকে রিস্টার্ট করা হলো। এবার স্টার্স। Clumps of dust and gas in a nebula come together due to the gravity and form stars। তাহলে clumps of dust, ধুলোর গুচ্ছ, অ্যান্ড গ্যাস, এবং গ্যাস ইন এ নেবুলা, একটা নেবুলায়, কাম টুগেদার, একসাথে চলে আসে, ডিউ টু গ্র্যাভিটি, সেই পার্টিকেলটার গ্র্যাভিটির কারণে, অ্যান্ড ফর্ম স্টার, এবং তারা তৈরি করে। স্টার্স আর মেড অফ হট বার্নিং গ্যাসেস, গরম জ্বলন্ত গ্যাস দিয়ে স্টার তৈরি। দে এমিট লাইট ত্যাগ করে, অফ দেয়ার ওন, নিজের থেকে লাইট ত্যাগ করতে পারে, আর ভেরি লার্জ অ্যান্ড ভেরি হট, এবং যেগুলো খুব বড় হয় এবং খুব গরম হয়। অ্যাকর্ডিং টু নাসা মত অনুসারে, অর্থাৎ দ্য ইউএস বেসড অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, light takes about 4.35 years to reach us from Alpha Centauri and 4.25 years from the nearest star Proxima Centauri। তাহলে লাইটের সময় লাগে 4.35 বছর আলফা সেন্চুরি থেকে আমাদের কাছে আসতে আলো, এবং প্রক্সিমা সেন্চুরি থেকে 4.25 বছর সময় লাগে প্রক্সিমা সেন্চুরি থেকে আলো আসতে। সোলার সিস্টেম। এবার সোলার সিস্টেম স্টার্ট করছি। The solar system consists of the sun, the 8 planets and their satellites or moons, and thousands of other smaller heavenly bodies such as asteroids, comets and meteors। তাহলে সোলার সিস্টেম কী নিয়ে তৈরি? সানকে নিয়ে, তার 8টা প্ল্যানেটকে নিয়ে, গ্রহকে নিয়ে, স্যাটেলাইট অর্থাৎ উপগ্রহকে নিয়ে, এবং হাজার হাজার আলাদা আলাদা স্মলার হেভেনলি বডিজ, যার মধ্যে আছে অ্যাস্টেরয়েড, কমেটস অ্যান্ড মিটিওর্স, উল্কা, ধূমকেতু ইত্যাদি ইত্যাদি। The sun is at the center of the solar system and all these bodies are revolving around it। তাহলে সান হচ্ছে সোলার সিস্টেমের সেন্টার, এবং
আলাদা আলাদা যে বডিগুলো আছে সোলার সিস্টেমের অন্যান্য বডিগুলো, সেগুলো সানকে রিভলভ করে, যেটা পরবর্তীকালেও আমরা পড়বো এটা এই টার্মটা নিয়ে, এই সেন্টেন্সটা নিয়ে। দ্য গ্র্যাভিটেশনাল পুল অফ দ্য সান কিপস অল দ্য প্ল্যানেটস অ্যান্ড আদার অবজেক্ট রিভলভিং অ্যারাউন্ড ইট। তাহলে সানের যে গ্র্যাভিটেশনাল পুল আছে, অর্থাৎ মাধ্যাকর্ষণ টান আছে, তার দ্বারা অন্যান্য অবজেক্টগুলোকে নিজের চারিদিকে ঘোরাতে পারে এবং ধরে রাখতে পারে। দাস দ্য মোশন অফ দ্য অল মেম্বার্স অফ দ্য সোলার সিস্টেম ইজ গভর্নড মেনলি বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ দ্য সান। তাই বলা যেতে পারে যে প্রত্যেকটা গ্রহের যে মোশন আছে বা প্রত্যেকটা অবজেক্টের যে মোশন আছে সোলার সিস্টেমের, সেইটা নির্ভর করে সানের গ্র্যাভিটেশনের উপর। প্ল্যানেটস রিভলভ অ্যারাউন্ড দ্য সান ইজ এলিপ্টিক্যাল অরবিট। তো যেসব প্ল্যানেটগুলো সানকে রিভলভ করে সেটা এলিপ্টিক্যাল অরবিট, অর্থাৎ উপবৃত্তাকার কক্ষপথ। ইন দ্য সোলার সিস্টেম দ্য প্ল্যানেট নিয়ারেস্ট টু দ্য সান ইজ মার্কারি। সোলার সিস্টেমে সানের সবচেয়ে নিয়ারেস্ট প্ল্যানেট হচ্ছে মার্কিউরি, বুধ। অ্যান্ড দ্য প্ল্যানেট ফারদেস্ট ফ্রম সান ইজ নেপচুন, এবং সবচেয়ে দূরে আছে নেপচুন, নট প্লুটো। প্লুটো নয়, কারণ আপনারা জানেনই যে প্লুটোকে এখন বামন গ্রহ বলা হয়, কুলিন গ্রহ থেকে সরিয়ে দিয়ে। দ্য সাইজ অফ সোলার সিস্টেম হ্যাজ বিন এস্টিমেটেড অ্যাট অ্যাবাউট 10⁵ AU। অর্থাৎ সোলার সিস্টেমের যে সাইজ সেটা এস্টিমেট করা হয়েছে, ধারণা করা হয়েছে মোটামুটি 10⁵ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। দ্য সোলার সিস্টেম ইজ ডমিনেটেড বাই দ্য সান। সোলার সিস্টেম সানের দ্বারা ডমিনেটেড, which accounts for almost 99.9% of the matter in the whole solar system। যার মধ্যে আছে গোটা সোলার সিস্টেমের 99.9% ম্যাটার। দ্য সান ইজ অলসো দ্য সোর্স অফ এনার্জি ইন দ্য সোলার সিস্টেম। তাহলে সোলার সিস্টেমের সোর্স অফ এনার্জিও হলো সান। প্লুটো ইজ আ ডোয়ার্ফ প্ল্যানেট। তাহলে প্লুটো হলো বামন গ্রহ। মার্কিউরি, ভিনাস, আর্থ, মার্স আর কল্ড টেরেস্ট্রিয়াল প্ল্যানেট, অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গলকে বলা হয় কুলিন গ্রহ। অ্যান্ড জুপিটার, স্যাটার্ন, এবং তার সাথে সাথে জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন আর কল্ড গ্যাসাস প্ল্যানেট, যাদের মধ্যে গ্যাস আছে। এটাও মনে রাখতে হবে যে কোন কোন প্ল্যানেটে গ্যাস ডমিনেট করে আর কোন কোন প্ল্যানেটে ল্যান্ড আছে, সেইভাবে বলা যেতে পারে। এবার হেলিওসেন্ট্রিজম, আমি বলছিলাম যে ওই বাক্যটা ইম্পর্ট্যান্ট, এবার ওখানে ওটা আসবে। হেলিওসেন্ট্রিজম a cosmological model which the sun is assumed to lie at or near a central point। তাহলে হেলিওসেন্ট্রিজম হচ্ছে একটা কসমোলজিক্যাল মডেল যেখানে বলা হয় আর্থ, যেখানে অ্যাজিউম করা হয়, ধারণা করা হয় যে সান থাকে সেন্ট্রাল পয়েন্টের কাছাকাছি কোনো একটা জায়গায় অফ দ্য সোলার সিস্টেমের অফ দ্য ইউনিভার্স, এবং অথবা ইউনিভার্সে। while the earth and the other bodies revolve around it, এবং পৃথিবী এবং অন্যান্য বডিগুলো এর চারিপাশে ঘোরে। In the 5th century BC, the Greek philosophers Philolaus and Hecataeus speculated separately that the earth was a sphere revolving daily around some mystical central fire that regulated the universe। তো তারা বলেছিলেন, গ্রিক ফিলোসফার ফিলোলাস এবং হিকেটাস বলেছিলেন যে আর্থ হচ্ছে একটা মিস্টিক্যাল সেন্ট্রাল ফায়ারকে একটা মিস্টিক্যাল সেন্ট্রাল ফায়ারের চারিদিকে প্রতিদিন ঘুরে বেড়ায়, যে মিস্টিক্যাল ফায়ারটা বা যে সেন্ট্রাল ফায়ারটা রেগুলেট করে ইউনিভার্সকে, নিয়ন্ত্রণ করে ইউনিভার্সকে। 2 centuries later, 2 শতাব্দী পর, অ্যারিস্টাকাস অফ স্যামস এক্সটেন্ডেড দিস আইডিয়া, এই আইডিয়াটাকে আরও বাড়ালেন, বাই প্রপোজিং দ্যাট দ্য আর্থ অ্যান্ড দ্য আদার প্ল্যানেটস মুভ অ্যারাউন্ড এ ডেফিনাইট সেন্ট্রাল অবজেক্ট। এবং তারা বললেন যে শুধু আর্থ নয়, আর্থ ছাড়াও আরও বিভিন্ন প্ল্যানেটগুলো ওটাও একটা ডেফিনাইট অবজেক্টের অ্যারাউন্ডে রিভলভ করে, অ্যারাউন্ড একটা অবজেক্টের চারিপাশে ঘোরে, হুইচ হি বিলিভ টু বি দ্য সান, যেটাকে তিনি
সান হিসেবে বিশ্বাস করেন বা বললেন। ইন দ্য সেকেন্ড সেঞ্চুরি এডি, দ্বিতীয় শতাব্দীতে, ক্লদিয়াস টলেমি অফ আলেকজান্দ্রিয়া, তাহলে আলেকজান্দ্রিয়ার ব্যক্তি ক্লদিয়াস টলেমি suggested that this discrepancy could be resolved if it were assumed that the earth was fixed in the position with the sun and the other bodies revolving around it. তো টলেমি তিনি বললেন যেটাকে এইভাবে বলা যেতে পারে যে পৃথিবী হচ্ছে স্থির এবং সান এবং অন্যান্য প্ল্যানেটগুলো এর চারিদিকে ঘুরছে, অর্থাৎ যেটাকে বলা যায় আর্থ সেন্টার্ড বা জিওসেন্ট্রিক থিওরি। As a result, Ptolemy's geocentric system dominated scientific thought for some 1400 years. তো টলেমির এই কথাটাই 1400 বছর ধরে চলেছিল এবং সবচেয়ে মজার ব্যাপার যে ইউনিভার্সিটিতেও পড়ানো হতো যে পৃথিবী স্থির, সূর্য অন্যান্য প্ল্যানেট পৃথিবীর চারিদিকে ঘুরছে। In 1444, Nicholas of Cosa again argued for the rotation of the earth of the other heavenly bodies, but it was not until the publication of De Revolutionibus Orbium Coelestium Libri 6, অর্থাৎ six books concerning the revolution of the heavenly orbs in 1543, that heliocentrism অর্থাৎ sun-centered of the heavenly heliocentrism began to be re-established. তার ফলে সান সেন্টার যে থিওরি সেটা আবার এস্টাবলিশ হতে শুরু করলো। গ্যালিলিও গ্যালিলিজ সাপোর্ট অফ দিস মডেল রেজাল্টেড ইন হিজ ফেমাস ট্রায়াল বিফোর দ্য ইনকুইজিশন ইন 1633। তার মৃত্যুর আগে তিনি গ্যালিলিও গ্যালিলি তার নিজের মৃত্যুর আগে এই থিওরিকে সাপোর্ট করেছিলেন, অর্থাৎ সান সেন্টার থিওরি বা কোপারনিকাসের থিওরিকে সাপোর্ট করেছিলেন। এবার জিওসেন্ট্রিক মডেল পড়ব। আবার বলছি যে অনেকক্ষণ পড়া হলো, তোমরা যদি রেস্ট নিতে চাও রেস্ট নিয়ে নিতে পারো ভিডিওটা পজ করে। আপনারা যদি রেস্ট নিতে চান রেস্ট নিয়ে নিতে পারেন ভিডিওটা স্টপ করে পজ করে, এবং পরে আবার শুরু করতে পারেন। Geocentric model, any theory of the structure of the solar system or the universe in which Earth is assumed to be the center of it all. তাহলে জিওসেন্ট্রিক মডেল বলে যে জিওসেন্ট্রিক মডেল হচ্ছে একটা মডেল যেখানে বলা হয় যে আর্থকে অ্যাজিউম করে নেওয়া হয় যে সেন্টার, সব কিছু সেন্টার, অর্থাৎ আর্থকে সেন্টার করে সব কিছু রিভলভ করে, সব কিছু ঘোরে। দ্য মোস্ট highly developed geocentric model was that of Ptolemy of Alexandria. তাহলে আলেকজান্দ্রিয়ার যে টলেমি ছিলেন তিনি প্রথম বা সবচেয়ে স্ট্রং এস্টাবলিশমেন্ট করেছিলেন জিওসেন্ট্রিক মডেল। ইট ওয়াজ জেনারেলি অ্যাকসেপ্টেড আনটিল দ্য 16th সেঞ্চুরি পর্যন্ত অ্যাকসেপ্ট করা হচ্ছিল। আমরা আগেও জানলাম 1400 বছর প্রায়। আফটার হুইচ ইট ওয়াজ সাপ্রেসড বাই দ্য হেলিওসেন্ট্রিক মডেল সাচ অ্যাজ দ্যাট অফ নিকোলাস কোপারনিকাস। তারপর এটা দমে গেল কিসের দ্বারা? হেলিওসেন্ট্রিক মডেল, কোপারনিকাস যে হেলিওসেন্ট্রিক মডেল দিয়েছিল তার দ্বারা। এবার আমাদের লাস্টের আগের টপিক চলে এসেছি, অর্থাৎ আমরা বলছিলাম যে কিছু নোটেবল ফ্যাক্ট পড়বো ভেরিয়াস প্ল্যানেট সম্পর্কে। তার আগে সোলার সিস্টেমের যে বিভিন্ন মেম্বার সেগুলো আমরা জেনে নেব। সবচেয়ে প্রথমেই আমরা রাখবো সানকে। এবার এগুলো ফ্যাক্টের মতো করে জানতে হবে সবই। The sun is at the center of the solar system. সোলার সিস্টেমের সেন্টারে আছে সান। Its size is 13 lakh times as that of the earth. তাহলে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, অর্থাৎ বলা যেতে পারে একটা ছোট্ট মসুরের ডাল যদি পৃথিবী হয়, একটা বড় সড়ো ধরনের তরমুজ হবে একটা সূর্য। ইট ইজ দ্য নিয়ারেস্ট স্টার টু দ্য আর্থ। তাহলে পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র হচ্ছে সূর্য। ইট ইজ অ্যান আলটিমেট সোর্স অফ এনার্জি ফর লাইফ অন আর্থ। তাহলে পৃথিবীতে লাইফের জন্য সবচেয়ে আলটিমেট সোর্স অফ এনার্জি হচ্ছে সূর্য। ইটস ডায়ামিটার ইজ 14 lakh কিলোমিটার্স অ্যাপ্রক্সিমেটলি, অর্থাৎ ডায়ামিটার হচ্ছে ব্যাস, পুরো ব্যাসটা, ব্যাসার্ধ নয়। ইট ইজ
composed of 71% of hydrogen, 71% hydrogen আছে, 26.5% helium আছে, and 2.5% of other elements. Hydrogen and helium are the main gases present in the sun. এটা একটা এমসিকিউতে কোশ্চেন আসতে পারে। Within the sun, hydrogen is converted to helium due to the nuclear fusion. নিউক্লিয়ার ফিউশনের জন্য সানের মধ্যে হাইড্রোজেন হিলিয়ামে কনভার্টেড হয়ে যায়, রিলিজিং আ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ হিট অ্যান্ড লাইট। আর এই প্রসেসিংয়ের মধ্যে দিয়ে ভীষণ পরিমাণে হিট আর লাইট বের হয়। এরমভাবে একটা কোশ্চেন তৈরি হয় যে সানের মধ্যে কোন প্রক্রিয়াটা ঘটে, নিউক্লিয়ার ফিউশন মানে পারমাণবিক সংযোজন, নাকি নিউক্লিয়ার ফিকশন অর্থাৎ নিউক্লিয়ার ফিশন অর্থাৎ পারমাণবিক বিয়োজন। তো আমাদের অ্যান্সার লিখতে হবে নিউক্লিয়ার ফিউশন অর্থাৎ পারমাণবিক সংযোজন, যেখান থেকে হাইড্রোজেন হিলিয়ামে কনভার্টেড হয়। ইট হ্যাজ এ সারফেস টেম্পারেচার অফ 5778 Kelvin or 5504.85 degree centigrade or 9940.373 degree Fahrenheit. A storm of hot atoms which dissipates from the photosphere of the sun overcome its gravity and goes into the outer space is known as solar flares. তাহলে সোলার ফ্লেয়ার্স বাংলাতে বোধহয় বলে সৌরকরণী, এই জাতীয় কিছুটা নাম হবে, যেটা হচ্ছে একটা ফ্লেম, একটা ঝড়, একটা হট অ্যাটমের একটা ঝড়, যেটা গ্র্যাভিটিকে ওভারকাম করে আউটার স্পেসে চলে আসে। When solar flares reach the Earth's atmosphere after colliding with air and dust particles, it produces a spectacular colorful effect. আর যখন অ্যাটমসফিয়ারের ওপর এসে আছাড় মারে বা ধাক্কা খায়, তখন ডাস্ট পার্টিকেলের সাথে মিশে একটা স্পেকটাকুলার এফেক্ট তৈরি করে। ইন দ্য নর্থ পোল রিজিয়ন, উত্তর মেরুতে, দিস এফেক্টস ক্যান বি সিন অ্যাজ অরোরা বোরেলিস অ্যান্ড দ্য সাউথ পোল রিজিয়ন নোন অ্যাজ অরোরা অস্ট্রালিস। তাহলে অরোরা সৃষ্টি করে বলা যেতে পারে, অর্থাৎ সেই যে লাইটটা চলে আসে সূর্য থেকে এবং সেটা অ্যাটমসফিয়ারে এসে টাকরায় এবং সেখানে আয়নিত গ্যাসের সাথে মিশে সংযোজন ঘটে কালারফুল এক ধরনের দৃশ্য তৈরি করে, যেটাকে অরোরা বলা যায় বা বাংলায় বলা হয় মেরুজ্যোতি বা সুমেরু প্রভা, কুমেরু প্রভা। The region from where the solar flares originate, some dark spots are seen and these are called sunspot. তো যেখান থেকে সোলার ফ্লেয়ার অরিজিনেট হয় সেখানে কিছু ডার্ক স্পট দেখা যায়, যেগুলোকে সানস্পট বলে। The spot are relatively colder region of the sun. তাহলে রিলেটিভলি কোল্ডার এমন না যখন হাত ঢুকিয়ে মানুষ চলে যেতে পারবে, রিলেটিভলি কোল্ডার তুলনামূলকভাবে কিছুটা ঠান্ডা হয় বা কম গরম হয় বলা যেতে পারে, আরও ভালো। Having temperature of about 1500 degree centigrade. Sunspots produce strong magnetic radiations, ভীষণ শক্তিশালী তড়িৎচুম্বকীয় তরঙ্গ প্রডিউস করে, which hamper the wireless communication system on Earth. তাহলে ভারতে যে বেতার কমিউনিকেশন সিস্টেম আছে সেগুলোকে কিন্তু হ্যাম্পার ঘটায় এই রেডিয়েশন। Sunspots appear and disappear after every 11 years, in which is called sunspot cycle. তাহলে 11 ইয়ার পর পর অ্যাপিয়ার আর ডিসঅ্যাপিয়ার করে, যেটাকে বলা যেতে পারে সানস্পট সাইকেল। দ্য টেম্পারেচার অফ দ্য সেন্টার ইজ অ্যারাউন্ড 1.571 into 10 to the power 7 Kelvin or 1,15 lakh degree centigrade. Unbelievable. Shining surface of the sun is called photosphere. It appears like a disk. যে শাইনিং সাইকেলটা একটা আছে না, ভালো করে লক্ষ্য করা যায় যে একটা শাইনিং সাইকেল আছে, খালি চোখে নয়, যেটাকে ডিস্কের মতো দেখতে লাগে। রেডিয়েটস এনার্জি অ্যান্ড অ্যাক্টস অ্যাজ এ সোর্স অফ এনার্জি। তাহলে সেটা
এনার্জি সোর্স হিসেবে কাজ করে। Photosphere. The outer layer of the sun's atmosphere made up of thin hot gases called corona. সানের আউটার লেয়ারটা থিন হট গ্যাস দিয়ে তৈরি, যার নাম করোনা। করোনা ইজ ভিজিবল অনলি ডিউরিং টোটাল এক্লিপস অফ দ্য সান। তাহলে যখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয় তখনই একমাত্র করোনাকে দেখা যায়। অর এ স্পেশাল সোলার টেলিস্কোপ কল্ড কোরোনোগ্রাফ, অথবা যখন তখন দেখা যেতে পারে একটা স্পেশাল টেলিস্কোপ দিয়ে, যার নাম কোরোনোগ্রাফ। দ্য প্ল্যানেট travels with the sun through the millions of stars in the galaxy at a speed of 70,000 km/h. তাহলে প্ল্যানেট আর তার সূর্যের সাথে এবং অন্যান্য স্টারের সাথে গ্যালাক্সির মধ্যে দিয়ে ট্রাভেল করে প্রায় বলা যেতে পারে 70,000 কিলোমিটার/ঘন্টা গতিবেগে। দ্য সান ইজ অ্যাবাউট 150 মিলিয়ন কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ। আর সূর্য বলা যেতে পারে 150 মিলিয়ন কিলোমিটার দূরে পৃথিবী থেকে। লাইট at the speed of 3 lakh km/s takes about 8.5 seconds to reach the earth from the sun. তাহলে সান থেকে আর্থে আলো পৌঁছাতে প্রায় 8.5 মিনিট সময় লাগে। এই কোশ্চেনটা আসতে পারে। এবার সান সম্পর্কে জানলাম, এবার কিছু প্ল্যানেট সম্পর্কে জানব। দিস আর দ্য ওপেক বডিজ হুইচ কন্টিনিউয়াসলি রিভলভ অ্যারাউন্ড অ্যান্ড আর লাইটেড বাই দ্য সান। তাহলে এগুলো হচ্ছে এমন বডি যার নিজস্ব কোনো আলো নেই এবং সানের চারিদিকে রিভলভ করে, ঘোরে এবং তার থেকে লাইট নেয়। দ্য IAU General Assembly 2006 agreed that a planet is defined as a celestial body that is in orbit around the sun. তাহলে সিলেস্টিয়াল বডি হতে হবে যেটা সানের চারিদিকে ঘুরবে, প্ল্যানেট হতে গেলে, and has sufficient mass for its self gravity to overcome rigid body forces to the assumes a hydrostatic equilibrium nearly round shape. তাহলে এর নিজস্ব একটা গ্র্যাভিটি থাকতে হবে, নিজের গ্র্যাভিটি, যার দ্বারা এই নিজের একটা শেপ তৈরি করতে পারে, কারণ গ্র্যাভিটি না থাকলে এই নিজের স্পেরিক্যাল শেপটা তৈরি করা মুশকিল। অ্যান্ড হ্যাজ ক্লিয়ার দ্য নেইবারহুড অ্যারাউন্ড ইটস অরবিট, এবং যার আশেপাশে যদি কোনো ম্যাটার চলে আসে সেটাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার ক্ষমতা আছে। এই ক্ষমতাটা না থাকার জন্যই ডুয়ার্ফ প্ল্যানেট বলা হয় প্লুটোকে। দিস মিনস দ্য সোলার সিস্টেম কনসিস্ট অফ 8 প্ল্যানেটস। এর মানে সোলার সিস্টেমে 8টা প্ল্যানেট দিয়ে তৈরি: মার্কিউরি, বুধ, ভিনাস, শুক্র, আর্থ, পৃথিবী, মার্স, মঙ্গল, জুপিটার, বৃহস্পতি, স্যাটার্ন, শনি, ইউরেনাস অ্যান্ড নেপচুন। A new distinct class of objects, dwarf planets, was also decided. It was agreed that planets and dwarf planets are two distinct classes of object. তাহলে অবজেক্টের দুটো ভাগ করা যেতে পারে ওই জাতীয় অবজেক্টের, একটাকে বলা যেতে পারে প্ল্যানেট এবং একটাকে বলা যেতে পারে ডুয়ার্ফ প্ল্যানেট বা বামন গ্রহ। দ্য ফার্স্ট মেম্বার্স অফ দ্য ডুয়ার্ফ প্ল্যানেট ক্যাটাগরিক্যালি আর তাহলে প্রথম বলা যেতে পারে সেরেস, তারপর আছে প্লুটো, এবং তারপর এই নামটা এরমভাবেই দেওয়া আছে যে 2003 UB 313 টেম্পোরারি নেম, অর্থাৎ ফিক্সড কোনো নাম দেওয়া হয়নি, পর্যবেক্ষণের মধ্যে রয়েছে। A ninth planet has been recently discovered by NASA named as কাল্লা। একটা রিসেন্টলি নতুন একটা প্ল্যানেট ডিসকভার করছে নাসা, যার নাম হচ্ছে কার্লা। দ্য সিকুয়েন্স অফ প্ল্যানেটস অ্যাকর্ডিং টু দেয়ার ডিস্টেন্স ফ্রম দ্য সান ইজ, দূরত্ব অনুযায়ী পৃথিবী সূর্য থেকে দূরত্ব অনুযায়ী সিকুয়েন্সটা দিয়েছে: মার্কিউরি, বুধ, ভিনাস, শুক্র, আর্থ, পৃথিবী, মার্স, মঙ্গল, জুপিটার, বৃহস্পতি, স্যাটার্ন, শনি, ইউরেনাস অ্যান্ড নেপচুন। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। দ্য সিকুয়েন্স অফ প্ল্যানেটস অ্যাকর্ডিং টু দেয়ার সাইজ অনুযায়ী যদি বলা যায়, বলছে ফ্রম বিগ টু স্মল বলা যেতে পারে ডিসেন্ডিং অর্ডারে, ইজ জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, আর্থ, ভিনাস, মার্স, মার্কারি, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, পৃথিবী, শুক্র, মঙ্গল, বুধ। Jupiter is the biggest and Mercury is the smallest planets
অফ আওয়ার সিস্টেম। তাহলে আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে ছোট মার্কিউরি, যেটা সবচেয়ে শুরুতেও আছে, আর সবচেয়ে বড় জুপিটার বা বৃহস্পতি। ক্লাসিফিকেশন অফ প্ল্যানেটস, প্ল্যানেটসের ভাগ। দ্য 8 planets have been divided into 2 groups. All the planets of a particular group have some common features. তাহলে কিছু কমন ফিচার্স আছে থাকার জন্য প্ল্যানেটসগুলোকেও আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস বলা যেতে পারে, বা রকি প্ল্যানেট যার মধ্যে রক আছে, অ্যান্ড দ্য জোভিয়ান প্ল্যানেট বা গ্যাসাস প্ল্যানেট যার মধ্যে গ্যাস আছে, আর দ্য 2 groups of planets. The 4 planets nearest the sun, মার্কিউরি, ভিনাস, আর্থ অ্যান্ড মার্স আর কল্ড টেরেস্ট্রিয়াল প্ল্যানেট, কারণ তারা সলিড ম্যাটার দিয়ে তৈরি বেশিরভাগটা, বিকজ দেয়ার স্ট্রাকচার ইজ সিমিলার টু দ্য আর্থ, এবং তাদের স্ট্রাকচার আর্থের মতো সিমিলার। আদার 4 প্ল্যানেট, অর্থাৎ পরের যেগুলো আছে জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস আর নেপচুন, আর কল জোভিয়াল প্ল্যানেট বা গ্যাসাস প্ল্যানেট। প্ল্যানেটস আর ক্লাসিফাইড ইন্টু ফলোয়িং 2 গ্রুপস, ইনার অ্যান্ড আউটার প্ল্যানেট। দুটো গ্রুপে ভাগ করা যেতে পারে, ইনার প্ল্যানেট আর আউটার প্ল্যানেট। দিস আর সেপারেটেড বাই অ্যাস্টেরয়েড বেল্ট। অ্যাস্টেরয়েড বেল্ট দ্বারা এগুলোকে আলাদা করা হয়। কী বলছে ইনার প্ল্যানেটের কথা, কী বলছে? দে ইনক্লুড মার্কিউরি, ভেনাস, আর্থ, মার্স, প্রথম 4টে। দে ইনক্লুড জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস আর নেপচুন, পরের 4টে। দে আর নিয়ারার টু দ্য সান, দে আর ফার অ্যাওয়ে ফ্রম দ্য সান। দে আর মেড আপ অফ ডেন্স মেটালিক মেটেরিয়ালস, ইনার প্ল্যানেটগুলো তাই সলিড টাইপের। আর দে আর মেড অফ হট গ্যাসেস, মেনলি হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম, তাই গ্যাসেস বলা হয়। ইনার প্ল্যানেট দে আর মুভ ফাস্টার, হ্যাভ আ শর্টার পিরিয়ড অফ রিভলিউশন, অর্থাৎ পরিক্রমণ গতির পিরিয়ড টাইমকাল খুব কম। কিন্তু আউটার প্ল্যানেট দেখতে গেলে তাদের পরিক্রমণ গতি টাইমকাল অনেক বেশি, সময়কাল অনেক বেশি, এবং তারা বলতে গেলে স্লো। দে হ্যাভ থিন রক ক্রাস্ট, অর্থাৎ ইনার প্ল্যানেট, আর দে আর অল গ্যাসেস বডিজ, আউটার প্ল্যানেট। ইনার প্ল্যানেটস হ্যাভ এ ম্যান্টেল রিচ ইন আয়রন অ্যান্ড ম্যাগনেসিয়াম। ইনার প্ল্যানেটের ম্যান্টেল অর্থাৎ ভেতরের অংশটা হচ্ছে আয়রন এবং ম্যাগনেসিয়ামে ভর্তি। এবং যদি বলা যায় আউটার প্ল্যানেটের কথা, তাদের হচ্ছে পুরোপুরি গ্যাস বলা যেতে পারে। দে হ্যাভ এ কোর অফ মল্টেন মেটালস, তরল মেটালের একটা কোরও আছে, মানে যেখানে সব কিছু গলে গেছে এত টেম্পারেচার, প্রেশার। আর দে হ্যাভ রিচ সিস্টেমস অ্যারাউন্ড দেম, দে হ্যাভ রিং সিস্টেম অ্যারাউন্ড দেম, তাদের চারিপাশে রিং সিস্টেম আছে। যদি আউটার প্ল্যানেটের কথা বলি, হয়তো সবার পাশে নেই, তবে মাইনিউটলি লক্ষ্য করলে সবার পাশে দেখা যেতে পারে, পাতলা স্তর হোক বা মোটা স্তর। দে হ্যাভ থিন অ্যাটমসফিয়ার, আর এখানে কিছু বলা নেই, পুরোটাই তো অ্যাটমসফিয়ার একরকম বলা যেতে পারে। দে হ্যাভ ভেরি ফিউ ন্যাচারাল স্যাটেলাইটস, খুব কমই ন্যাচারাল স্যাটেলাইটস আছে তাদের নিজস্ব, যেমন পৃথিবীর একটাই মুন, বুধের তো বোধহয় কোনো স্যাটেলাইটই নেই, এরম টাইপের। আর দে হ্যাভ লার্জ নাম্বার অফ স্যাটেলাইটস, আর বাকিদের অনেক বেশি পরিমাণে স্যাটেলাইট আছে আউটারদের। এবার হচ্ছে লাস্ট টপিক আমরা চলে এসেছি, সাম নোটেবল ফ্যাক্টস অ্যাবাউট ভেরিয়াস প্ল্যানেটস অ্যান্ড স্যাটেলাইটস। বিভিন্ন প্ল্যানেটস এবং স্যাটেলাইট সম্পর্কে কিছু নোটেবল ফ্যাক্টস। মার্কিউরি ইজ দ্য ক্লোজেস্ট প্ল্যানেট টু দ্য সান। মার্কিউরি হচ্ছে সানের সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। ইট ইজ এক্সট্রিমলি হট প্ল্যানেট, ইট ইজ ভিজিবল 2 hours বিফোর সানরাইজ। তাহলে এটা অনেক বেশি হট প্ল্যানেট, আর এটা 2 ঘন্টা ভিজিবল হয় সূর্য ওঠার আগে, বাকি সময় দেখা সম্ভব না। ইটস স্পেশাল ফিচার ইজ দ্য প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড ইন ইট। আর এর স্পেশাল ফিচার হচ্ছে এর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে বুধের মধ্যে। ইট ইজ দ্য স্মলেস্ট অ্যান্ড দ্য লাইটেস্ট অফ অল দ্য প্ল্যানেটস। ইট হ্যাজ নো মুন, সবচেয়ে ছোটো এবং সবচেয়ে হালকা, এবং এর কোনো স্যাটেলাইট নেই, উপগ্রহ নেই। দ্য প্ল্যানেট হ্যাজ নো ওয়াটার অন ইট, কোনো জল নেই। মার্কিউরি প্ল্যানেট হ্যাজ নো গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, হুইচ ক্যান অ্যাক্ট অ্যাজ বিল্ডিং ব্লকস অফ লাইফ। তাহলে এর মধ্যে কোনো গ্যাস নেই, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, এরকম কোনো গ্যাসই নেই যেটা জীবন তৈরি করতে পারে। মার্কিউরি প্ল্যানেট হ্যাজ নো protective blanks like ozone around it to prevent us from harmful radiation. যেমন আমাদের অ্যাটমসফিয়ারে ওজোন লেয়ার আছে, যেটা সূর্যের হার্মফুল রেডিয়েশন থেকে বাঁচতে আমাদের সাহায্য করে, বাঁচায়। মার্কিউরিতে সেরকম কিছু নেই। ভিনাস, শুক্র। ভিনাস ইজ দ্য সেকেন্ড প্ল্যানেট
ইন দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সান, সূর্যের থেকে দূরত্ব দিয়ে দেখতে গেলে ভিনাস হচ্ছে দ্বিতীয়। দিস প্ল্যানেট ইজ নিয়ারেস্ট টু দ্য আর্থের সবচেয়ে কাছে, অ্যান্ড ইজ অলসো দ্য ব্রাইটেস্ট প্ল্যানেট, এবং সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ, এবং সবচেয়ে গরমও বলা যেতে পারে। বুধ সূর্যের সবচেয়ে কাছে হলেও এর টেম্পারেচার কিন্তু শুক্রর থেকে কম। ভিনাস ইজ নোন অ্যাজ দ্য ইভিনিং স্টার, ভিনাস কী নামে পরিচিত? ইভিনিং স্টার অ্যাজ ওয়েল অ্যাজ মর্নিং স্টার, অর্থাৎ সন্ধ্যা তারা এবং কী বলা হয় ভোর তারা বা যা বলা যেতে পারে ওই নামে পরিচিত। শুকতারা, ইয়েস শুকতারা। ভিনাস ইজ সারাউন্ডেড বাই এ থিক ক্লাউড কভার, ভিনাসের চারিপাশে একটা মোটা ক্লাউডের কভার আছে, হেন্স নোন অ্যাজ ভেইলডেড প্ল্যানেট। ভেইলডেড মানে হচ্ছে যার, ভেইল মানে হচ্ছে পর্দা, ভেইল মিন আনক্লিয়ার আর কভার, যা হচ্ছে পর্দা, অর্থাৎ কভার যেন ক্লাউডের পর্দা দেওয়া আছে ভিনাসের চারিদিকে। ভিনাস ইজ লাইক দ্য আর্থ ইন সাইজ অ্যান্ড মাস, ভরের দিক থেকে এবং আকৃতির দিক থেকে দেখতে গেলে আর্থেরই সমান, হেন্স অলসো নোন অ্যাজ আর্থস টুইন, তাই আর্থের জুড়ুয়া বা আর্থের ভাইও বলা যেতে পারে বা বোনও বলা যেতে পারে। ইট অলসো রোটেটস ক্লক ওয়াইজ লাইক ইউরেনাস, এই যে ইউজুয়ালি বেশিরভাগ প্ল্যানেট অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, কিন্তু শুক্র আর ইউরেনাস হচ্ছে ক্লকওয়াইজ ঘোরে, পরীক্ষায় আসার মতো। ভিনাস ইজ দ্য হটেস্ট প্ল্যানেট, ভিনাস হচ্ছে সবচেয়ে গরম উষ্ণতম প্ল্যানেট, যেটা আমি বলছিলাম আগেই। ইভেন হটার দ্যান মার্কিউরি, এমনকি বুধের থেকেও বেশি গরম। অফ আওয়ার সোলার সিস্টেম ডিউ টু দ্য ইটস ভেইল অফ ক্লাউড, কারণ কি ওই ক্লাউডের আস্তরণ, যেমন আমরা জানি যে রাতেরবেলা যদি মেঘ করে থাকে তাহলে তাপটা বেরোতে দেয় না এবং রাতটা ভীষণ গরম হয়, সেরকমভাবে। ভিনাস হ্যাজ নো ওয়াটার অন ইট, ভিনাসের গায়ে কোনো জল নেই। দেয়ার ইজ নো সাফিসিয়েন্ট অক্সিজেন অন দ্য ভিনাস, ভিনাসের গায়ে কোনো পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনও নেই। এবার আর্থ ইজ দ্য লার্জেস্ট অফ দ্য ইনার প্ল্যানেটের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আর্থ, অ্যান্ড দ্য ফিফথ লার্জেস্ট প্ল্যানেট অফ আওয়ার সোলার সিস্টেম, এবং পুরো সোলার সিস্টেমে মানে আউট অফ 8 দেখতে গেলে ফিফথ লার্জেস্ট। দ্য আর্থ ইজ 23.5 ডিগ্রি টিল্টেড অন ইটস অ্যাক্সিস, তাহলে অ্যাক্সিসের ওপর 3.5 ডিগ্রি কোণে হেলে আছে। দাস মেক্স 66.5 ডিগ্রি অ্যাঙ্গেল, এর ফলে একটা 66 পয়েন্ট বা 66.5 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। দ্য আর্থ রোটেট বাই 1 ডিগ্রি ইন 4 মিনিট, আর্থ 4 মিনিটে 1 ডিগ্রি রোটেট করতে পারে। এইভাবে মোট 24 ঘন্টায় 360 ডিগ্রি। ইট টেক্স 23 hours 56 minutes and 4.091 seconds to rotate on its axis with a speed of 1610 কিলোমিটার পার আওয়ার, তাহলে 1610 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, প্রায় 4 সেকেন্ডে আর্থ নিজের অ্যাক্সিসে একবার রোটেট করতে পারে। ইট টেক্স 365 days 5 hours and 48 minutes to revolve around the sun, তাহলে সূর্যকে পরিক্রমণ করতে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট এবং বলা যেতে পারে 46 সেকেন্ড। মিন ভেলোসিটি 29.8 কিলোমিটার পার সেকেন্ড, মানে বলা যেতে পারে গড় গতিবেগ 29.8 কিলোমিটার প্রতি সেকেন্ডে, অনেক বেশি। আর্থ ইজ নোন অ্যাজ দ্য ওয়াটারি প্ল্যানেট, আর্থকে জল গ্রহ বলা যেতে পারে, অর দ্য ব্লু প্ল্যানেট বা নীল গ্রহ বলা যেতে পারে, ডিউ টু ইটস প্রেজেন্স অফ হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার অন ইট, কারণ এর মধ্যে ব্যাপক পরিমাণে জলের প্রেজেন্ট আছে। আর্থ ইজ দ্য অনলি নোন প্ল্যানেট হুইচ প্রোভাইডস সাস্টেনেন্স অফ লাইফ অন ইট, আর্থ হচ্ছে এমনই একটা পরিচিত প্ল্যানেট, একমাত্র পরিচিত প্ল্যানেট আমাদের কাছে বলা যেতে পারে যার মধ্যে জীবন আছে। ইট হ্যাজ এ লার্জ কোয়ান্টিটি অফ অক্সিজেন হুইচ সাপোর্টস লাইফ, এর মধ্যে ব্যাপক পরিমাণে অক্সিজেন আছে যেটা জীবন বাঁচানোর পক্ষে বা জীবন বাঁচাতে সাহায্য করে। তো এই ছিল আজকের সেশন। আলোচনা করলাম আমি 5টা পয়েন্ট, একটা হচ্ছে হাইলাইট, একটা হচ্ছে ইন্ডিয়ানস কন্ট্রিবিউশন ইন জিওগ্রাফি, বিগ ব্যাং থিওরি, সোলার সিস্টেম, সাম নোটেবল ফ্যাক্টস অ্যাবাউট ভেরিয়াস প্ল্যানেটস। তো নেক্সট ডে আমরা পরের দিন থেকে আলোচনা করব। তো তোমাদের কাজ হচ্ছে 2-3টে জিনিস করা, একটা কমেন্ট করে জানাও সেশনটা কেমন লাগবে, আমি কি কন্টিনিউ করবো সেশনটা, মানে তোমাদের জন্য কি বেনিফিশিয়াল, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।
ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও।